আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন আগে বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেল একটি ঘূর্ণিঝড়, যার নাম রেমাল। এই রেমালে বেসামাল পর্যদস্ত হয়ে পড়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার অধিবাসীবৃন্দ, বিশেষত সাতক্ষীরা, শ্যামনগর এবং আশাশুনি, খুলনার কয়রা, পিরোজপুর এবং বরিশালের অধিবাসীবৃন্দ। এর মধ্যে যতটুকু জানা গেছে, সবচেয়ে বড় বাঁধ ভেঙেছে শ্যামনগরে এবং কয়রায়। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো যে এরকম নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরে বা জলবদ্ধতায় আটকে যাওয়ার কারণে মানুষের মধ্যে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি ঘটে সে বিষয়ে কিছু তথ্য আদান প্রদান করা। প্রথমে আসি যে সমস্যা কি হয় এই ধরনের বাঁধ ভেঙে যাওয়ার পরে বা জলবদ্ধতায় আটকে যাওয়ার পরে। সমস্যা হয় দুটি। একটি হলো মানুষের ওয়াটার সোর্স, অর্থাৎ খাওয়ার জন্য যে বিশুদ্ধ জল বা পানি, সেইটার অভাব ঘটে একদিকে। আরেকদিকে মানুষের মলমূত্র পয় নিষ্কাশনের যে একটা স্বাভাবিক ব্যবস্থাপনা প্রত্যেকটা বাড়িতে থাকে, সেইটাও নষ্ট হয়ে যায়। অর্থাৎ মলমূত্র পয় নিষ্কাশনের ব্যবস্থাটা একেবারেই নষ্ট হয়ে যায়। তাহলে প্রথমেই আসি যে মানুষের যে বিশুদ্ধ খাওয়ার পানি, সেইটার যে সরবরাহ কিভাবে হয়। সাধারণত দেখা যায় যে এখন প্রায় গ্রামে প্রতিটা বাড়িতে না হলেও কয়েকটা বাড়ি পরপরই একটি করে ডিপ টিউবওয়েল থাকে। সেখান থেকে মানুষ ভূগর্ভস্থ বিশুদ্ধ খাওয়ার পানি সংগ্রহ করেন। কিছু কিছু জায়গায় দেখা যায় কোনো গ্রামে যে সরকারি ব্যবস্থাপনায় বা বিভিন্ন এনজিওর মাধ্যমে, দেশীয় বা বিদেশি এনজিওর মাধ্যমে একটি পুকুর বা দিঘিকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়ে থাকে এবং সেখান থেকে ওই গ্রামের বা তার পার্শ্ববর্তী গ্রামের মানুষজনও তাদের বিশুদ্ধ খাওয়ার পানিটা সংগ্রহ করে থাকেন। তো এই হলো মানুষের খাওয়ার পানি সংগ্রহ করার উপায়, সাধারণত এটাই হয়ে থাকে। আর অন্যদিকে এখন প্রায় প্রতিটা বাড়িতেই স্যানিটারি ল্যাট্রিন বা পাখা পায়খানার ব্যবস্থাপনাও দেখা যায়, যার মাধ্যমে তাদের পয় নিষ্কাশনের একটা সুন্দর ব্যবস্থাপনা ইতিমধ্যে আমাদের সমাজে গড়ে উঠেছে। এখন এই যে বাঁধ ভেঙে যাওয়া বা জলবদ্ধতায় আটকে যাওয়ার কারণে এই দুই ব্যবস্থাপনাই নষ্ট হয়। অর্থাৎ তাদের বিশুদ্ধ খাওয়ার পানির যে সোর্স যেটা ছিল, যে উৎস যেটা ছিল, সেটা নষ্ট হয়ে গেল। আর ওদিকে তাদের যে স্যানিটারি ল্যাট্রিনের একটা ব্যবস্থাপনা ছিল, সেটাও নষ্ট হয়ে গেল। এই দুই ব্যবস্থাপনা নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের মধ্যে যে রোগের প্রাদুর্ভাব ঘটে সেটা হলো পানিবাহিত বা ওয়াটার বর্ন কিছু ডিজিজ। এর মধ্যে মূলত সংক্ষেপে বলা যায় যে পানিবাহিত রোগ মানে হলো পাতলা পায়খানা বা ডায়রিয়া। সেটা সাধারণ অ্যামিবিক ডিসেন্ট্রি হতে পারে বা কলেরাও হতে পারে। যে কোনো ধরনের পাতলা পায়খানাই এখানে হতে পারে। তো এই পাতলা পায়খানায় সবাই ভুগতে পারে, যে কোনো বয়সের মানুষজনই ভুগতে পারে। বিশেষত ছোট বাচ্চা এবং বয়স্ক যারা সিনিয়র সিটিজেন, বৃদ্ধ বৃদ্ধা, এই কম বয়স এবং বেশি বয়সের মানুষজন এরাই বেশি ভুগে থাকেন। তো আমরা এখন কিভাবে এইটাকে প্রতিরোধ করতে পারি? তাহলে প্রথমে আসি যে খাবার পানির যে ব্যবস্থাপনা যেটা নষ্ট হয়ে গেছে, তার বিকল্প হিসেবে আমরা কি করতে পারি। একটা হলো, দক্ষিণ অঞ্চলে কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়, সারা বছরই কম বেশি বৃষ্টি হয়। আর এখন তো প্রায় বৃষ্টির মৌসুমের কাছাকাছি, সুতরাং এখানে বৃষ্টি যথেষ্ট পরিমাণ হবে। আমরা যদি একটু সচেতন হই, তাহলে বৃষ্টির পানিটা আমাদের জন্য সবচেয়ে ভালো একটা উপায় হতে পারে। আমাদের দক্ষিণ অঞ্চলে সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে প্রায় প্রতি গ্রামেই, প্রতি ঘরে ঘরে না হলেও কয়েকটা ঘর পরপরই একটি করে বড় প্রায় সম্ভবত 3,000 বা 4,000 বা 5,000 বা তার থেকেও বড় ড্রাম, প্লাস্টিকের ড্রাম রাখা আছে। তো ওই ড্রামে যদি যথেষ্ট পরিমাণে বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখা যায়, তাহলে সেটা আমাদের জন্য যথেষ্ট হতে পারে। এখন প্রতি বাড়িতে যদি না থাকে, তাহলে যে বাড়িতে আছে তারা অবশ্যই তাদের পার্শ্ববর্তী পরিবারের সাথে তাদের সেই বৃষ্টির পানিটা অবশ্যই শেয়ার করবেন। এই একটা সোর্স হতে পারে। আরেকটা হলো, যদি সম্ভব হয়, পার্শ্ববর্তী যে গ্রামগুলো বা যেখানে বন্যা প্লাবিত হয়নি, সেখান থেকে আপনার বড় ড্রামে করে নৌকার মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি নিয়ে আসতে পারেন। এই সব ব্যবস্থাপনাই যদি আপনার নষ্ট হয়ে যায়, সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি আপনার কাছে যে পানিটা আছে
সেটাই ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে আপনি বিশুদ্ধ করলে সেখান থেকে আপনি বিশুদ্ধ খাওয়ার পানি পেতে পারেন। এখন আসি যে আপনার পয় নিষ্কাশন ব্যবস্থা যেটা নষ্ট হয়ে গেছে সেটার জন্য আপনি কি করবেন। অবশ্যই আপনার আশেপাশে একটু উঁচু জায়গা থাকবে। সাধারণত আমাদের গ্রামের মধ্যে একটু উঁচু জায়গা থাকে, সব তো প্লাবিত হয়ে যায় না। উঁচু ঢিবি বা ভিটে মাটি যেখানে আছে সেইখানে আপনি অস্থায়ী ভিত্তিতে একটি রিং দিয়ে বা স্ল্যাব দিয়ে বা কিছু একটা করে সেখানে আপনি একটা অস্থায়ী একটা ল্যাট্রিন বানাবেন বা একটা পায়খানা বানাবেন। সেখানে আপনি অস্থায়ীভাবে আপনার পয় নিষ্কাশনের কাজটি সমাধান করতে পারেন। তবে অবশ্যই সেই অস্থায়ী পায়খানাটি যে ল্যাট্রিন যেটা আপনি বানাবেন সেটা অবশ্যই ঢেকে রাখবেন। কারণ যদি আপনি ওটা উন্মুক্ত বা খোলা রাখেন তাহলে সেখানে মশা মাছি বসবে এবং ওই মশা মাছিগুলো পরবর্তীতে আপনার খাদ্যের উপরে বসেও আপনার রোগ জীবাণুকে ছড়িয়ে দিতে পারে। তাহলে আমরা একদিকে আমাদের বিশুদ্ধ পানীয় জল সেটার ব্যাপারে অবশ্যই আমরা সচেতন হব, আর অন্যদিকে আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থা নিয়ে অবশ্যই সচেতন হব। এত কিছু করার পরেও যদি আমাদের মধ্যে কেউ পাতলা পায়খানায় আক্রান্ত হয় তাহলে প্রথমেই যেটা করতে হবে, আমাকে যথেষ্ট পরিমাণ স্যালাইন খেতে হবে। ওট স্যালাইন মানে মুখে যেটা খেতে হয়, অর্থাৎ 500 ml বিশুদ্ধ পানির মধ্যে 1 প্যাকেট স্যালাইন পুরাটাই গুলিয়ে তারপর এটা খেতে হয়, যতটুকু প্রয়োজন হয়। সাধারণত একবার পাতলা পায়খানা হলে একজন অ্যাডাল্ট মানে একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে একবার পাতলা পায়খানা হলে 150 থেকে 200 ml পানি আমাদের শরীর থেকে বের হয়ে যায়। তার মানে হলো প্রতিবার পাতলা পায়খানা করার পরে আপনাকে ওই 150, 200 বা 250 ml স্যালাইন খেতে হবে। অর্থাৎ একটা স্যালাইন আপনি যদি 500 ml এর মধ্যে গোলেন তাহলে ওর অর্ধেক পরিমাণ আপনি প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পরেই খাবেন। এটা মোটামুটি একটা হিসাব। এটা থেকে যদি যারা একটু ছোটো বাচ্চা, ওজনে কম, তাদের ক্ষেত্রে একটু কম লাগতে পারে। যারা একটু বেশি ওজন আছে তাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। তাহলে প্রথম ব্যবস্থাপনা হবে পাতলা পায়খানা যারা ভুগবেন তাদের ক্ষেত্রে যে অবশ্যই আপনি আগে স্যালাইন খাবেন। স্যালাইনটাই হবে আপনার চিকিৎসার প্রথম ধাপ। এরপরে আপনি নিকটতম স্বাস্থ্য কমপ্লেক্স বা ডাক্তারের কাছে যাবেন। তারা আপনার পাতলা পায়খানার যে বর্ণনা সেটা শুনে বুঝতে পারবেন যে এটা কী ধরনের পাতলা পায়খানা হতে পারে। এটা একটা অ্যামোবিক ডিসেন্ট্রি হতে পারে বা সিজেলা ডিসেন্ট্রি হতে পারে, ইভেন এটা একটা কলেরাও হতে পারে। তো এক রকম চিকিৎসা ডাক্তার সাহেবরাই বুঝবেন যে কাকে কিভাবে ম্যানেজ করতে হবে। সাধারণ ট্যাবলেট দিয়ে খেয়ে বাসায় বসে খেলেই হতে পারে, অথবা কারো ক্ষেত্রে হসপিটালে ভর্তি হওয়া লাগতে পারে। তো আমরা কখনোই এই ধরনের পাতলা পায়খানাকে অবহেলা করব না, কারণ আমরা পাতলা পায়খানাকে যদি অবহেলা করি তাহলে এটাতে কখনো মৃত্যু হতে পারে। তো আপনাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।